বাবা না না না, ওই শব্দটুকু আমার কানে বাসি শুনতে যাবে না। ওরা আমার কেউ নয়। তাই আর মিছিল জীবনের গান বাক্য কিন্তু আজ তো তুমি আমার পরিচয় ছেড়ে গেছো। সামান্য একটা সরকারি চাকরি ছাড়া সম্পদ করতে আমার কিছুই নেই। তোমার কাছে এমন সম্পদ আছে যার কাছে কোটি টাকার ব্যাংক কিছু ধারণা সেই সম্পদ হবে না। তার নাম হচ্ছে মা। ছেলেবেলায় যে মাকে হারিয়েছি, তুমি কি আমাকে সে মায়ের সে ভালোবাসার পরিচয় ফিরিয়ে দিয়েছি? আমি যে আমার মা বাবাকে ছেড়ে ও বাড়ি ছেড়ে থাকতে পারবে না তো? আমিও তো তাই চাই। সারা জীবন ধরে আমিও তো তাই চেয়েছি। আশ্চর্য, সারা পৃথিবীর মানুষ যখন আত্মসুখে রোধ করে অসাধারণ হতে চায়। অসাধারণ হতে গিয়েছে মানুষকে মানুষের সঙ্গে বাঁধন ছেড়ে ফেলতে হয়। এই দেখো, ছেলেবেলা থেকে আমি আয়ার কাছে মানুষ হয়েছি। বাবা আমাকে দুহাতে টাকা বলে অধিকার দিয়েছে, কিন্তু কোনোদিনও নিজের মেয়েকে মা বলে বুকে চড়িয়ে খাওয়ার সুযোগটুকু পাই। আজকে আমার কথা মানুষ তুমি আমার ভালোবাসো কিনা? ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমি তোমার ভালোবেসে যাবো, ভালোবাসো আর বাঘের গোয়ায় বাস করেও তুই তাহলে বিপ্লবী হওয়ার সাহস পেয়েছিস? যা কিছু পেয়েছি সব তার কাছ থেকে পেয়েছি। না রে বন্ধা, আমি এতে সরকার বাড়ির আভিজাত্যের অঙ্কটাকে অস্বীকার করে উদাসীন থাকি, কিন্তু বাবার বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস আমার মধ্যে যে নেই। আমি উর্মিলার মনে সে বিদ্রোহের দিকটা কে উঠেছে সেটাই আমি জানতে চাই। সমাজের সঙ্গে মিলেমিশে যদি বিদ্রোহ হয় তাহলে তার জন্য দায়ী তুমি। তুই কি বলতে চাস উর্মিলা? এটা তো কোনোদিনও তুমি আগে জানতে চাওনি বাবা। আমাদের চাওয়া পাওয়া সম্পর্ককে চিরদিনই চাপা করে থেকেছে সেই তোমার ওই লাল ব্যবসার খাতার নিচে। খাতাগুলো তোমাদের পরিচয়টাকে ঠিক করে দিয়েছে। যে পরিচয়ের মানচিত্রে অন্য একটা দাওয়ানের ছেলের কোনো জায়গা নেই, কিন্তু সে মানচিত্রে আমরা কোনো জায়গা চাই কিনা সেটা কি কোনোদিন ভেবে দেখেছো বাবা? আমার কিছু নেই। সব সন্তানের তাদের বাবা মার কাছ থেকে ভোগ বিলাস আর উজ্জ্বল ভবিষ্যতের গ্যারেন্টি চায়। না বাবা না, বাবা মায়ের কাছ থেকে শুধু সন্তানরা ভালোবাসা মায়া মমতা আর একটু চাই তাদের কাছে থাকতে। এই বাড়ির ভোগের সিন্ধুকে আমরা যে কোনদিন সেই সম্পর্কটা পাইনি বাবা। উর্মিলা, আজ একটা এরকম সুবাসের মতো ছেলের জন্য তুই আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন করিস? আমি কোনোদিন আপনার মধ্যে কিছু যেতে বলিনি। যদি আপনার সন্দেহ থাকে তাহলে আমি এবারে ঠিক করে আমি যে কারো কথা বলি
এ বাড়ির পরিবেশটা যে আমার মনের অন্ধকারে কোনোদিনও আলো জ্বালতে পারে না, সেটা প্রমাণ করার জন্যই আমিও এই বাড়ি থেকে বেরিয়ে যাব। আমি বেঁচে থাকতে তা তুমি করবে বাঁচতে পারবে না। আর তাই আগামী সপ্তাহে আমি তোমাদের দিয়ে দেবো। বাবা, হ্যাঁ, এই দেখ সেই বিয়ের কাজ আমি নিজেই পছন্দ করে ছাপিয়ে নিয়ে এলাম। আমাকে তুমি ক্ষমা করো বাবা। তুমি যে কোনোদিনও নিজেকে এইভাবে বদলে নিতে পারবে তা আমি কখনো ভাবতেও পারি না। আমিও তো পারতাম না রে মা, কিন্তু অসুখ হয়ে যখন বিছানায় পড়েছিলাম তখন বুঝতে পারলাম যে মানুষের জীবনে টাকা পয়সা আজ নয়, মানুষের বেঁচে থাকাই সবচেয়ে বড়। মানুষ চিনলেন ওই মহান মানুষটার পায়ে হাত দিয়ে একটা প্রণাম করো। ব্যাপারটা তো চোখে দেখতে বেশ ভালোই লাগছে বাবা, কিন্তু মন বলছে আজ হয়তো তুমি এইভাবে কোনো নতুন ব্যবসার খাতা খুললে। না দাদা না, ব্যবসা নয়, আজ আমার চোখের সামনে বাবা একটা নতুন পাতা খুলেছে। এখন থেকে আমাদের সম্পর্কটা ওই নতুন খাতায় করতে হবে। কিন্তু বান্দরের কাছে ওঠা অনেকের মতো যদি দুহাত উঠে তিন হাত নেমে আসতে হয় তাহলে তোর কোনো সহজেই পৌঁছানো হবে না। তখন আমি এই সরকারি বাড়ির কাছ থেকে সব ফুলের মাছুদান ক্রয় করলে ঘুরে দেবো। কারণ মহিলা যেমন মমতার ভাঙা হতে পারে, তেমনি সে হতে পারে বিচারটা না। একটা শুভ কাজের আগে এটার মনে ওইভাবে কাঁটার খোঁচা দেওয়াটা কি ঠিক হলো দেবব্রত? ফুল তোলার আগে যে কাটার কথা ভাবে না, যন্ত্রণাটা তো তারাই পাওনা হয় কিশোরদা। তুমি আমার একমাত্র যন্ত্রণা, যে আমার অসুস্থতার সময় উপযুক্ত ছেলে হওয়া আমার ব্যবসাটা বসে দিতে পারবে। দায়িত্ব নিতে তো আমি রাজি আছি, কিন্তু কালো আর সাদা দুটো খাতাকে আমি একসঙ্গে তুলে দিতে পারবো না। আরে কালো হাঁসের ডিমটা কিন্তু সাদাই হয় যাবে। যারা ডিম খায় তারা হাঁসের গায়ের রং পছন্দ করতে চায় না। আমি দেবদাকে বলেছিলাম আমাদের পার্চেস অফিসারের সঙ্গে হোটেলে গিয়ে দেখা করতে, কিন্তু তারপর সেই অফিসার হয়তো কোনো মেয়ে মানুষের জন্য বাংলা ধরতেন ধর্মপ্রত আইন পরিবার সত্তা আমাকে সেই কাজটাই করতে বলেছিল, কিন্তু লেখাপড়া শিখে ওই খারাপ পাড়ার দালাল হতে পারবো না বলে আমার চোখের সামনে থেকে চলে যেত। 1000 টাকা দাও তো বাবা, তোমার ছেলে তো আর খালি পকেটে বাইরে বেরোতে পারে না। থ্যাংক ইউ ড্যাড, তোমরা তিনজনে এই পাপের তরিয়ায় নৌকা ভাসাও, আরে কালো টাকা দিয়ে আমি তোমাদের পরপালের পথে প্রতিষ্ঠা জ্বালিয়ে রাখি। গুড বাই। ডিসকাস্টিং। শোনো সবার, এই সামান্য অসুস্থতার জন্য এই হরিদের সরকার কোন পরম পুরুষের অবতার হয়ে যায়। আমি কেন তোমাদের বিয়েতে রাজি হয়েছিলাম জানো? ওইখানটায় এখনো সে দাগটা হয়েছে। আর তোমার বাবার কাছ থেকে তোমাকে ছিনিয়ে এনে ওই মানুষটার মাজাটা ভেঙে দেওয়ার অস্ত্রই হচ্ছে ওই বিয়ের কাজ। আমি তো অলরেডি বাবাকে ছেড়ে এখানে চলে আরে তাহলে তো তোমার উন্নতি আর বিয়ে ঠেকাতে পারবে না। কিন্তু এ তো আমার মনে চালাতে দিতে না। ওই মানুষটাকে আমি ফিটে ছাড়া করে আমি সবসময় আপনার পাশে থাকবো। তাহলে তুমি ভেতরে যাও। উর্মিলা যেন ভঙ্গাত করে কথা জানতে না পারে, ওকে ভুলে রাখার দায়িত্ব তোমার। আপনারা শিবারে আমার কাছে কোনো কিছু পাবে না বাবা। সারা জীবন ধরে আমি এইরকম তার জন্য গল্প করে করতে ইচ্ছা হয়,
এই লোকজন এইভাবে বিতর্ক না করে তুমি একবারে সেগুলো সব সরকারকে বাইরে রাখতে মামা, এই নগদ টাকা বড় লক্ষার জিনিস। একবার যদি বিশ্বাসটা নষ্ট হয়ে যায় তাহলে আমরা কি থাকবে বলো না? এই বিশ্বাসটাই তো আমার ভরসা। কি সুন্দর কথা। আমি তো মাঝে মাঝে ভাবি যে আমার ছেলেটাও যদি তোমার মতো হতো। আমি তো তোমারই ছেলে মামা। তোমার ব্যবসার সব বোঝা আমার মাথায় চাপিয়ে দাও। আর তোমার বোঝা একটু কষ্ট দিচ্ছেন কেন স্যার? এই যে নিকুঞ্জ, তোমাকে সে কবে আসতে বলেছি আর আমার আসার সময় হলো? বলবেন না স্যার, একটা মানহানির মামলা একেবারে আমি লেজে কোমরে হয়ে গেলাম। কি এমন জটিল কেস যে মামার কাছে আসার সময় হয় না? সে মানহানির মামলা বললাম তো, আমার লোকের নাকি একজনের বাবা মা তুলে গালিগালা দিয়েছে। ওই বাদীর মতো দুজন খানিক সাক্ষী দিয়ে হাজির। বাঁচার কোনো আশা নেই। আমি সেই জন্য ভক্তদেরকে বোমা সাজিয়ে দিলাম। সাহেব যা জিজ্ঞাসা করে তার একটাই জবাব, বোমার পক্ষে তো গালিগালাজ দেওয়া সম্ভব নয়। তাই বলে সে একদম খারাপ পেয়ে গেল। তাই বলে লেগে জমা হয় কি করে? তারপরেই তো সব ঝামেলা লাগলো। এটা পরিশ্রমের টাকাটা আপনার খরচা গেল। ওই বাবর নাকি এই নিকুঞ্জ বেকার গালি দিল ওই বিড়ির ছেঁকা। চিৎকার করে বাবা মা করে কিন্তু আমার ফেসে গেলাম। আবার ফেসে গেল কেন? কি বলে জানেন? বলে যেদিন কাজে বেরাবো সেই দিনেই আপনার টাকা। আরে সে তো ভালো কথা, তাতে আপনার অসুবিধা কোথায়? বলি বেটাকে বলি এই দুর্গা পুজোয় ঢাক বাজার। বলি আজ অষ্টমী, আবার সেই 1 বছর পর। বুঝেছি বুঝেছি। এখন আমার কাজের কথা শোনো। এই কিশোরের নামে একটা পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ করে দিতে হবে। যে আমি তো তোমার সব কাজেই করছি, শুধু শুধু পাওয়ার অফ অ্যাটর্নির কি দরকার? দরকার আছে, দরকার আছে। ওই পাওয়ার অফ অ্যাটর্নি করে দিলে তুমি নিজেই চেকে সই করতে পারবে। এসো এসো নিকুঞ্জ, তুমি এখন আপনি আর কোনো কিছু কাজ করতে পারবেন না। এখনই আপনাকে খাওয়া দাওয়া ছেড়ে ঘুমের ওষুধ খেতে হবে। ও মা, এ আবার কে? বলি স্যারের মুখের ওপর বড় বড় কথা বলছে, এ কে? ও কম্পাউন্ডার মহিম হালদার। আমাকে দেখাশোনা করার জন্য, আরে সময় মতো ওষুধ খাওয়ার জন্য, প্রেসার মাপার জন্য আমি ওকে কলকাতা থেকে এখানে নিয়ে এসেছি। কিন্তু কিন্তু ওষুধ খাওয়ার চেয়ে এখন আমার অনেক কাজ আছে মহিম। আমাকেও তো আমার কাজটা করতে হবে স্যার। খাওয়ার পর আপনাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমার ছুটি। তার আগে আমাকে আমার বিষয় সম্পত্তির কথাগুলো ভাবতে হবে। ছেলে মেয়েরা তো আগেই পর হয়ে গেছে। এখন তোমরা আমাকে একটু শান্তি দাও। তুমি এসো নিকুঞ্জ। ভাগড়ে বাবু,
বলি কাজটা করবো না সোজা বাড়ি যাব? যখন আপনি পার এটনি হতে চাইছেন না, আমার কথা ভাবতে হবে না, মামা বাবু যা চাইছেন সেটাই করুন। তাহলে সাজা দেবেন, তার উপরে আপনাকেও তো কিছু টাকা দিতে হবে। মানে বলি এত বড় বিষয় সম্পত্তির একদম বকলম পাচ্ছে। এই নিন, আপাতত এটা রাখুন, পরে বাকি কথা হবে। আচ্ছা স্যার, কিছু মনে করবেন না, এই টাকা রোজগারের জন্য আমরা বলি ওই ফাঁসির আসামির বুকও কিল বাঁধতে পারি। বলি তবেই তো আমার নাম নিকুঞ্জ উকিল। আচ্ছা, নমস্কার। নমস্কার। কি রে মাইরে, আরে কোথায় কোথায় আপনি মোটা টাকা বার করে দিচ্ছেন, তাহলে আমারটাই বা বাকি রাখবেন কেন? কিসের বাকি? রোজের টাকা তো তুমি রোজ পেয়ে যাচ্ছ। আরে সেটা তো রোজগারের টাকা, তার বাইরেও যে টাকাটা দেওয়ার কথা ছিল সেই টাকাটা। আরে আগে ওই বিষয় সম্পত্তিটা আমার হাতে আসুক। আরে তখন যদি শালা আপনি গণেশ উল্টে দেন, আমি কার কাছে গিয়ে হাত পাতবো? সহজ হবে না রে মহিম, তাহলে আমরা পুলিশকে সব কথা বলে দেবো। আপনি অযথা এ বাড়িতে আসতে গেলেন কেন? আমার ঘরের একটা ছেলেকে সাজিয়ে আপনার কাজ করতে পারলাম, সে ঠিকঠাক সার্ভিস দিচ্ছে কিনা সেটা দেখতে হবে তো। আরে আজ পর্যন্ত আমার কাছে কোনো গাফিলতি হয়েছে বেচাদা? না না না, তুই হচ্ছিস আমার দলের স্পেশাল মাল। তাই তো আমি তোকে এই কাজেই পাঠিয়েছি। কিন্তু আমার আসল কাজটা কি সেটাই তো আমি তো শালা বুঝতে পারছি না। এই ওষুধগুলো রাখো, আর ওই দোকান থেকে আনা ওষুধগুলো ফেলে দিয়ে মামাকে তুমি এই ওষুধগুলোই খাওয়াবে। আর কিন্তু এইগুলো খেয়ে যদি বুড়োটা দুম করে হড়কে যাবে না তো, তখন শালা পুলিশ আমাকেই গ্যারেজ করে দেবে। না 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 না, তুম করে মরবে না। এই ওষুধগুলো একটু একটু করে মামার ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দেয়। তারপর কোন এক উত্তেজনার মুহূর্তে সেরিব্রাল অ্যাটাক হয়ে সব শেষ। ডাক্তার, পুলিশ কেউ কোনো সন্দেহ করবে না। আরে তার এক সপ্তাহের মধ্যেই আমার পুরো টাকাটা কিন্তু ক্লিয়ার করে দিতে হবে বাবু, পুরো এক পেটি। হ্যাঁ পাবি, পুরো এক লাগেই পাবি। কিশোর বাবু হচ্ছেন এই লাইনে ভালো। পাগলা রে, মানুষ চিনলি না, শুধু টাকা নয় মহিম, আমি তোমাকে মামার কোম্পানির ম্যানেজার বানাবো। চুপ করুন! আরে এইসব তোমার গ্যাস খাওয়া গল্প আমাকে শোনাবেন না। আর এইসব ফরকিবাজি গল্প শুনি কোনো লাভ নেই। এই লাইনে শুধু একটাই নিয়ম, হ্যালো করি মাখো তেল। করি, ইয়েস করি। এ দুনিয়ার আসলি চিজ হলো করি। ওই কর করে নোট হাতে থাকলে সারা দুনিয়াটাই হাতের মুঠোয় থাকে। আরে ঠিক মতো কাজ হয়ে গেলে মহিম, তোমরাও সেই কর করে নোটের মালিক হবে। কাজ ঠিক হয়ে যাবে। এই বেচারামের হাত হাতে গিয়ে আপনি নিশ্চিন্তে এগিয়ে যান বাবু, আমিও এখান থেকে হরকে যাই। তাহলে আমার হাতে হাত রাখার আগে আর একবার ভালো করে ভেবে নাও, কোন রকম শালা বেইমানি করার চেষ্টা করলে আমার এই হাতে উঠে আসবে বাঁশের বদলে বন্দুক। আমার নাম কিশোর কর্মকার। শয়তানের জগতে যার কোনো চুরি মেলা ভার, তাই তো শালা আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে নিজেকেও বলতে হয়, পাগল রে, মানুষ চিনলি
মতো নিষ্কর্ম অপদার্থ মানুষের পেছনে আমি আর টাকা নষ্ট করতে চাই না। আপনি মিছি মিছি রাগ করছেন স্যার। একটু ঠান্ডা মাথায় আপনি ভেবে দেখুন তো, আমি তো আপনাকে কম মেয়ে দেখালাম না। দেখে কি লাভ? নিজের মনের করতে চাই না। আপনি মিছি মিছি রাগ করছেন স্যার। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, আজ পর্যন্ত আপনাকে আমি তো কম মেয়ে দেখালাম না। দেখে কি লাভ? নিজের মনের মধ্যে যে কল্পনার ছবি আমি এঁকে রেখেছি তার সঙ্গে তো কাউকে মেলাতে পারছি না। মিলবে স্যার, নিশ্চয় মিলবে। 5 জনকে দেখতে দেখতে একদিন দেখবেন যা চাইছেন ঠিক তাই পেয়ে যাবেন। সেই জন্য তো আমি চলের মতো টাকা খরচ করে চলেছি। কিন্তু তুমি বুঝতে পারছো না বেচারাম, আমি কি চাই এবং কাকে চাই। মানুষ মাত্রেই তো ভুল হয় স্যার। কিন্তু আজ আমি আপনাকে যার কাছে নিয়ে যাব তার বয়সটা একদম আপনার পছন্দ মাফিক, কাঁটায় কাঁটায় 25। আর রূপের কথা যদি বলেন, রূপটা তো মানুষ নয়, ওটা মানুষের ছায়া। তাই তো রূপের গভীরে লুকানো আমি অরূপ রতনের খোঁজ করছি বেচারাম। রতন টতন বুঝি না স্যার, শুধু এইটুকু বুঝি কেউ প্রজাপতির রং দেখে ভোলে, আবার কেউ পাঁচির জন্য পাগল হয়। যার যেথায় মজে মন। আমার মন বলে কিছু নেই বেচারাম, আছে শুধু দেউলিয়া জীবন। সেই বঞ্চিত জীবনের ব্যথা ভুলে থাকার জন্য আমি যে এক বিশল্যকরণের খোঁজ করে চলেছি বেচারাম। আমি সেই বিশ্বহরির কাছে আজ সন্ধ্যাবেলায় আপনাকে নিয়ে যাব। না, আপনি আর কোনোদিন এ বাড়িতে আসতে পারবেন না। আর রূপা, তুই আমাদের কথার মধ্যে কথা বলতে আসছিস কেন? ব্যাপারটা তোমাদের মধ্যে সীমাবদ্ধ নেই বাবা। এখন তোমার জন্য আমাকে 5 জনের কাছে 5 কথা শুনতে হচ্ছে। লোকের কথা ধরেন কেন দিদি ভাই? বাবু গান বাজনা ভালোবাসেন বলে। মিথ্যা কথা। বাবা যদি অতই গান বাজনা ভালোবাসতেন তাহলে ঘরে বসে ক্যাসেটের গান শুনতে পারতেন। কিন্তু যন্ত্র যে গান বাজায় তাতে তো প্রাণ থাকে না রে মা। সে গানে যে আমার মনের খিদা মেটে না রে, মেটে না। আর মনটাই হলো আসল মাল। সে কখন কার জন্য কোন আগুনে পুড়ে মরে বাইরের তা কেউ কোনোদিন বোঝে না, বুঝতেই পারে না। কেন কেন বাবা, কেন তুমি এভাবে আমাদের মান সম্মান নিয়ে খেলা করছো? নিজের বয়সটার কথা কি তুমি ভুলে গেলে? ওরে মা, বয়সের দরিয়ায় ভাটার টানটা বুঝতে পারছি বলেই তো জীবন নদীতে আমি নতুন জোয়ার আনতে চাইছি। কিন্তু এতে যে আমি কতটা কষ্ট পাচ্ছি সেটা কি তুমি একবারও ভেবে দেখেছো? কিন্তু তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট নিয়ে আমি যে খেপার মতো এক বিশল্যকরণের খোঁজে চলেছি রে মা। কেন কেন বাবা, কোন যন্ত্রণাকে ভোলার জন্য তুমি ওই নোংরা মেয়েদের নেশায় মেতে উঠেছো? বলো বাবা, বলো। তোমাকে বলতেই হবে। জানতে চাস না রে মা, জানতে চাস না? তাহলে যে তোর পায়ের তলা থেকে মাটি সরে যাবে, আমাদের পামের সম্পর্কটা ভেঙে চুরমার হয়ে যাবে। তার চেয়ে বরং আমাকে আমার নেশাতে মজে থাকতে রে। কাকা বাবু, ওই জঘন্য নেশায় মজে থেকে আপনি রূপার জীবনটাকে লজ্জার অপমানের কুয়াশায় ঢেকে দেবেন না। আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি বাইরের কারোর সঙ্গে কোনো আলোচনা করতে চাই না। আপনার আচরণটা হয়তো আপনার ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছের পথ ধরে চলতে পারে, কিন্তু তার ফলটা রূপাকে ভোগ করতে হবে কেন? তা নিয়ে তোমার মাথা ব্যথা কিসের? দুদিন ওকে টিউশনি করেছো বলে তুমি ওর গার্জেন হয়ে যাবে। তবু আজ আমার ভালো মন্দ নিয়ে কথা বলার অধিকার ওর আছে বাবা, কারণ ওকে আমি ভালোবাসি। রূপা, ওই রকম একটা চাল চুলোহীন ভাগাবেনকে তুই ভালোবাসিস? মেয়েরা তো এরকমই হয় কাকা বাবু। তাই তো দক্ষ রাজার মেয়ে পার্বতী শিব ঠাকুরের মতো একটা ভিকিরির জন্য প্রাণ দিয়েছিলেন। কিন্তু রূপাকে আমি সে ভুল করতে দেব না। তোমাদের ভালোবাসার মুখটা কিভাবে নামাতে হয় তা আমার জানা আছে। চোখের সামনে ছোট্ট হাতটা রাখলে হয়তো হিমালয় পর্বতটাকে আড়াল করা যায় কাকা বাবু, কিন্তু ভালোবাসাকে 1000 হাত প্রাচীর তুলেও আটকে রাখা যায় না। রূপাকে ভালোবাসার কোনো যোগ্যতাই তোমার নেই উদাস। নিজের ওজন বুঝে তারপর ভালোবাসার পাল্লায় পা রাখবে। মন সের কিলোগ্রামের মাপে কখনো সোনার ওজন হয় না স্যার। তার জন্য রতি ভরি 1 পয়সা 2 পয়সার মাপটাই কিন্তু যথেষ্ট। কিন্তু আমার সিন্ধুকে যত টাকা সোনা আছে তাকে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার মতো লাখপতি জামাই কিনতে পারে তা তুমি জানো? ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার আমি নই কাকা বাবু, তবে আমি একজন শিল্পী। যে শিল্পীর হাতে লোহাও কিন্তু সোনা হয়ে যায়, তবু সে কোনোদিন বাজারে গিয়ে সোনার দোকান খুলে বসে না।
বাবা তুমি দেখো উদাস একদিন অনেক বড় হবে, সেদিন তুমি ওর পরিচয় নিয়ে গর্ব করবে, গর্ব। ওরকম গরম গরম কোথায় রান্নাঘরের উনান জ্বলে না রূপক। তবু দারিদ্রতাই কিন্তু গরিব মানুষের গৌরব, যেমন যীশু খ্রিস্টের মাথায় কাঁটার মুকুট। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, এরপর আর কোনোদিন যেন তোমার গলার আওয়াজটা আমার কানে এসে না পৌঁছায়। ঢাকের বাদ্যিটা অসহ্য মনে হলে আপনি কানে আঙ্গুল দিতে পারেন স্যার, তাই বলে ঢাকি শুদ্ধ বিসর্জন দিতে পারেন না? আমি কি পারি আর না পারি তা তুমি জানো না উদাস। আমি তোমাকে 1 মাস সময় দিচ্ছি, এরই মধ্যে তুমি রূপাকে ভুলে এই অঞ্চল ছেড়ে চলে যাবে। তাহলে আমিও আপনাকে মাত্র 30 দিন সময় দিয়ে গেলাম স্যার, এর মধ্যেই আপনি নিজে রূপাকে আমার হাতে সম্প্রদান করবেন। কি বললে তুমি? এ আমি নয় স্যার, এক প্রেমিকের প্রতিজ্ঞা। এ পৃথিবীর হাজার যুদ্ধে জয় পরাজয় থাকতে পারে, কিন্তু প্রেমের যুদ্ধে কোনো পরাজয়ের জায়গা নেই স্যার। ভালোবাসা মানেই হলো ভিক্টরি। সোহিন, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। যাব, নিশ্চয়ই যাব, কারণ অহংকারী হলেও আমি অবাধ্য নই স্যার। রূপা, রূপা তুমি আমার জন্য অপেক্ষা করো। সাময়িকভাবে আমি হয়তো এক জটিল ঘূর্ণাবর্তে জড়িয়ে পড়েছি, যার জন্য। কি হয়েছে উদাস, আমাকে বলো। এমন এক সমস্যা যে আমি কাউকে বলে বোঝাতে পারছি না। একমাত্র তোমার ভালোবাসাই সেই জটিলতা থেকে মুক্তি দিয়ে আমাকে সত্যির পথে ফিরিয়ে আনতে পারবে। রূপা, ওই বাজে কথা বন্ধ করে তুমি এ বাড়ি থেকে যাবে কিনা আমি জানতে চাই। যাব, শুধুমাত্র একটা কথা বলবো স্যার, আমার ঠিকানাটা আপনি রূপার কাছেই পেয়ে যাবেন। আজ থেকে 30 দিনের মধ্যে সেই ঠিকানাটা খুঁজে নিয়ে আমার সামনে গিয়ে হাত পেতে দাঁড়ানোর জন্য নিজেকে মনে মনে প্রস্তুত করুন। চলি, গুড বাই। অসভ্য বর্বর কোথাকার জানোয়ারটা এত বড় সাহস আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে চ্যালেঞ্জ করে চায়। বাবা, আমি তো তোমার মেয়ে, তোমার কাছে কি আমার ভালো মন্দ চাওয়া পাওয়ার কোনো দাম নেই? কিন্তু আমার চাওয়ার কথাটা কেউ ভাবে না রে মা। এই জীবনে আমি যে কি হারিয়েছি আর কি পেয়েছি সেই হিসাবটা যে আজও মিলল না। তাই তো তোকে হারানোর কথাটা যে আমি ভাবতে পারি না রে বাপ। তুই আমাকে কথা দে, কথা দে মা, আমাকে ছেড়ে তুই কোনোদিন কোথাও যাবি না। উদাসের সঙ্গে তুই কোনো সম্পর্ক রাখবি না, কথা দে, কথা দে মা। আমি তোমাকে কথা দিলাম বাবা, তুমি নিজের মুখে না বললে আমি আর কোনোদিনও উদাসের সঙ্গে দেখা করব না। কিন্তু আমার ভালোবাসা যদি সত্যি হয়, তুমি নিজেই নিজের সিদ্ধান্তটা বদলাবে বাবা, তোমাকে বদলাতেই হবে বাবা। রূপা, রূপা, রূপা নয়, উদাস নয়, এরা কেউ কোনোদিন আমাকে শান্তি দিতে পারবে না। তাই তো সে পরম শান্তির খোঁজে আমাকে খুঁজতেই হবে। জানি না সে কোথায় আছে, কেমন আছে, দেখতেই বা কেমন। তবু যে জীবনের যুদ্ধে আমাকে জিততেই হবে, এই যুদ্ধে আমাকে জিততেই হবে, আমি জিতবই। মানদা, মানদা বলি, ও মানদা সুন্দরী, মানদা গো। বলি, এই বুড়ো, তোমার কি একটু লজ্জা শরম নেই? বাড়ির ভিতরে ওভাবে নাক ধরে চিৎকার করে ডাকছো কেন? বলি, খবর শুনেছো? ইউনিয়ন থেকে হেড অফিসে করা চিঠি পাঠিয়েছে। আমাকে আবার এই জায়গায় বহাল না করলে ওর ক্লাসরা সব স্ট্রাইক করবে গো। হ্যাঁ, তা করুক। বলি, অফিসের থেকে মাইনের টাকাটা এনেছো তো? না গো, বলরামপুরে জয়েন করিনি বলে গভর্নমেন্ট আবার মাইনে আটকে দিয়েছে। সর্বনাশ! মেয়েটার আজ বৌভাত দেব বলে আমি নতুন শাঁকা, সিঁদুর, শাড়ি, ধুতি, পাঞ্জাবি কত কি কিনে আনলাম। সন্ধ্যেবেলা
মরেছে। ঘরে যে 500 টাকা ছিল তাই দিয়ে তো সকালবেলায় মাছ মাংস মিষ্টি নিয়ে এলাম। এখন কি হবে? শুধু এখন নয়, সারাটা মাস আমাদের কি করে চলবে সেটা ভাবো তো। আপনার কিছু নেই যে খুড়ি? আমরা 5 জন থাকতে তোমাদের কোনো কিছুই অসুবিধা হবে না। এই বেটা, এই তুই আবার কি মতলব এসছে? এই তো তোমাদের এই তো দোষ, সাদা কিছু মেনেই নিতে পারো না। অথচ তো আমি তোমাদের জায়গায় কাজ করে এই দুদিনে ডাইনে বাঁয়ে 10,000 টাকা বকশিস পেলাম। ওই চুরির কথাটা আবার বড় মুখ করে বলতে এসেছো? এই উপরে রোজগারটাকে কেউ চুরি বলে না গো। এই তো ওই পরিতোষ বাবুর মাল খালাস করে দিলাম, তার জন্য বাবু মাসে মাসে 5,000 টাকা করে তাই ধুতি বকশিস শার্ট দেবো। ছেড়ে আমার রং চুঙে জামা প্যান্ট পরেছিস বুঝি? হ্যাঁ, আমি তো তোমাদের মতো বোকা নই, তাই এই চুকের হার আমি গা ভাসিয়েছি। ভগবান যখন দিচ্ছেন, ভগবান যেমন দেয় তেমনি টেনেও নেয় রে। তখন একেবারে তোকে ন্যাংটু করে নিয়ে যাবে রে। এখন তোমাদের সেই অবস্থা। তাই সুভাষদা 2,000 টাকা পাঠিয়েছে। সুভাষ, সুভাষ আমাদের টাকা পাঠিয়েছে? তোর বাবু তো ফালতু মাল খোঁজাবার নয় রে সবল। ওই টাকার বদলে সে আমার কাছ থেকে কি চাই বল দেখি? কিচ্ছু না। এই বাপ ছেলের সাথে ঝগড়া করে লোক হাসিয়ে তো কোনো লাভ নেই। তুমি ইউনিয়নের কাছ থেকে কেসটা তুলে নাও। মাধায়দা যদি ঘুষ নিয়ে কেসটা তুলে নিতে পারে তাহলে তো পরিতোষ বাবুর কাছে টাকা খেয়ে বহাল তো বিয়েতে চাকরি করতে পারতো রে সুবল। এই তো ভূত চাচা, তোমার জাত ধর্ম আলাদা, তুমি এদের সংসারের ব্যাপারে কথা বলতে আসছো কেন? মানুষের জাত আর ধর্ম একটাই হয় রে, তার নাম হলো মনুষ্যত্ব। সেই মন্দিরে যারা পুজো দিতে পারে না, মৌলা মৌলবী সাধু পুরোহিত হলেও তারাই আসল পতিত। আমার ছেলেও তার সন্তান ধর্মে আমাদের কাছে পতিত হয়ে গেছে রে। ওই অছুতের টাকা আমরা কিছুতেই নেব না, কিছুতেই না। নেব না মানে? একটু পরে যখন বসাক বাবুর লোক এসে টাকা চাইবে তখন আমি কার কাছে হাত পাতবো? দে সুবল, ওই টাকা তুই আমাকে দে। না, ওই অপবিত্র টাকা তুমি একটিও নেবে না বলছি, একটিও না। এই অপবিত্র জিনিসকে কিভাবে পবিত্র করতে হয় তা আমি জানি মানদা। এই দেখো, তুমি টাকার গায়ে থুতু ফেললে। টাকা নয় রে, টাকা নয়, এটা আমার কাছে একটা আস্থা কুড়ের কাগজ। আর এই আস্থা কুড়ের কাগজটাকে তো আমাদের লক্ষ্মীর সিন্ধুকে জায়গা দিতে পারবো না। সুবল, তুই টাকাটা কুড়িয়ে নে। ওই থুতু ফেলা টাকাটা তোর বাবু ধুয়ে মুছে ঠিক পকেটে রেখে দিতে পারবে। ঠিক আছে, এবার যখন না খেয়ে মরবে তখন ওই ছেলের কাছে ভিক্ষে চাইতে হবে। কাকা, এ নাও কার্ডটা রাখো। এটা আবার কিসের কার্ড রে? 7 তারিখে তোমার ছেলের বিয়ে, তাই সুভাষদা তোমাদের কার্ড পাঠিয়ে নিমন্ত্রণ করেছে। সুভাষের বিয়ে? বাহ, যে বাবা মায়ের নামে কার্ড ছাপানো হয়, ইঞ্জিনিয়ার ছেলে সেই বাবা মাকেই কার্ড পাঠিয়ে নিজের বিয়ের নেমন্তন্ন পাঠিয়েছে। হ্যাঁ কাকা, বিয়ে বৌভাত দুদিনে ভালো মন্দ খেয়ে এসো। এরপর তো সারা জীবন ধরে এই পুরো আঙুল চুষবে। চিঠিটা পড়ে দেখো তো কি লিখেছে। এই চিঠি 4 ক্লাসের জন্য নয় মানদা। তা
তাই আমার ইঞ্জিনিয়ার ছেলে ইংরেজিতে কার্ড ছিপেছে, এ আমি কি করে পড়বো? লেখাপড়া শেখনি বলে এতদিন কত আফসোস করেছো, আর সেটাই তোমার সাপে বর হলো। ওই লেখাটা পড়ে আর তোমাকে কষ্ট পেতে হলো না। তাহলে ওই চিঠিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? ছিড়ো ছিড়ো, একবার ছিঁড়ে ফেলে দাও। মানদা, সুভাষ যেদিন চলে গেল সেদিন আমি একটু ব্যথা পাইনি, কিন্তু আজ বুকের ভেতরে কোথায় যেন বড্ড লাগছে গো। ছেলেকে মানুষ করার জন্য 30 বছর ধরে তেল করে যে পরিশ্রম আমি করেছি, সব যেন এই চিঠিটা পড়তে না পারার মতো ফাঁকের ছবি হয়ে হারিয়ে গেল। মানদা, হারিয়ে গেল। তুমি কাঁদবে না। নদীর একবার ভাঙলে আর একবার গড়ে ওঠে। আমার বাড়িতেও তো ছেলের বিয়ে, আজ সেই নতুন বইয়ের বউ ভাত। একটু পরেই পাড়া প্রতিবেশীরা খেতে আসবে। আজ আমাদের বড় আনন্দ গো, বড় আনন্দ। তাই তুমি ওই কাঠ তুমি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো। জীবনে প্রথম কোন বাম্মা পরের হাত থেকে নিজের ছেলের বিয়ের কার্ড পেল। এটা যে অমূল্য সম্পদ মানদা। শুধু বিয়ের কার্ড নয়, এটা এই মায়া মমতা কৃতজ্ঞতাহীন ভারতবর্ষের জন্মদিনের কার্ড। আর ওর সামনে আদিক্ষেতা করো না তো। আমি ভেতরে গিয়ে ওই ছেলে মেয়ে দুটোকে সাজিয়ে দিই। তুমি ওই 4 ক্লাসের পোশাক ছেড়ে বড় কর্তার পোশাক পরবে। এসো বলছি, এসো এসো এসো, চলে এসো এসো। মাধাইনা, তুমি আমার একটা উপকার করবে? কি উপকার ভাই? এই 5000 টাকা তুমি আমার রেখে দেবে। এটা কিসের টাকা? আজ সকালে কিছু দান বেঁচেছিলাম, আর ছেলের হাতে টাকা পড়লে তো গচ্চা যাবে। তাই অসময়ের জন্য আমি কিছু টাকা লুকিয়ে রাখতে চাই। না না গফুর ভাই, মাইন্ডই করে পাচ্ছি না। অভাবের সংসারে ওই টাকাটা যদি খরচা হয়ে যায়। হবে, আমার তো এখনই সেটা দরকার পড়ছে না। বাহ গফুর ভাই, এই অসময়ে তুমি কায়দা করে আমাকে টাকা ধার দিতে এসেছো, তাই না? বাহ মাথায় দাও, বাহ। আর নিজের ভাই হলে কি এ কথা বলতে পারছে? আমি অন্য জাতের মানুষ বলেই। অন্য জাত? গফুর ভাই, যখন গুজরাট জ্বলছে, মন্দির মসজিদের বিবাদ নিয়ে সমাজপতিদের কালঘাম ছুটছে, যখন এই মাথায় মণ্ডলের মনের মন্দির ভেঙে দিয়ে তার ছেলেটা চলে গেল, তখন তোমার মন মসজিদের আজানজি শান্তির গান হয়ে বেজে উঠেছে। দাও ভাই দাও, টাকাটা দাও। নাও মাথায় দা। পণ্ডিতরা জাতের বিচার নিয়ে পড়ে থাকো, ব্যথা বেদনার বোঝা ভাগ করে আমরা সবাই এক জাতের মানুষ হয়ে উঠি, যে জাতের নাম 4 ক্লাস। তাহলে আমাকে সবাই মিলে এমন ফার্স্ট ক্লাস বানাতে চাইছেন কেন মেসমশাই? এসব কি হচ্ছে কি? এই লাও, তোর আবার কি হলো রে? কি হলো মানে? মাসিমা জোর করে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিল। ওদিকে গফুর চাচার উঠোনে মেরা বেঁধে রান্না বান্না হচ্ছে, লোকজন সব নেমন্তন্ন খেতে আসছে। বলি এবার আমি কিন্তু পালিয়ে যাব। জানা, আমার ভাড়ার টাকাটা ফেলে দিয়ে যেখানে খুশি চলে যা। কি মুশকিল, ভাড়ার টাকা দিতে না পারলে লোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তা না করে আপনারা আমাকে নিয়ে এইভাবে পুতুল খেলবেন? 30 বছর ধরে এরা যে পুতুলটা গড়ে তুলেছিল সেটা আজ ভেঙে গেছে রে। তাই তো তোদের নিয়ে নতুন করে একটা সংসার করতে চায়। আল্লাহর দরবারে এই ভাঙা গোড়ার খেলা
কোনোদিন শেষ হবে না রে, কোনোদিন শেষ হবে না। কিন্তু আপনারা তো কেউ ছেলে মানুষ নন মেসমশাই। মেঘের উপর কল্পনার প্রাসাদ বানিয়ে কি লাভ? একদিন না একদিন তো সেটা ভেঙে পড়বেই। আরে তখন নতুন পুতুল পেয়ে যাব। আসলে কি জানিস, যারা ভালোবাসার চরকায় তেল দেয় তারা কখনো আপন পরের বিচার করে না রে, চরকা দেখলেই তেল ঢালে। মানদা, ও মানদা, তুমি এলে? আমার মেয়েটাকে আজ আমি রাজরানীর মতো করে সাজিয়েছি। দেখো 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 উদাস, কি বউ এনে দিয়েছিলি, আর আমি তাকে কিভাবে সাজিয়ে দিয়েছি দেখো দেখো। আমি আনতে যাব কেন? তিনি তো নিজেই উড়ে এসে আমার ঘাড়ে চেপে বসেছে। শুনেছো মা, শুনেছো? তোমাদের ছেলের কথা শুনেছো? এরকম করলে কিন্তু আমি কালই বাপের বাড়ি চলে যাব। পালাবো বললেই হলো, আমি তো ঠ্যাং ভেঙে রেখে দেব। আমি নাতি না মুখ দেখবো, তারপর তুই যাবি। কি হলো বাবা উদাস? কালকে সারা রাত বারান্দায় শুয়ে বসে হয়তো একটু ঠান্ডা লেগে গেছে। কেন কেন? নিজের ঘর থাকতে বারান্দায় শুতে গেল কেন? আমি কোনো খবর না দিয়ে চলে এসেছি বলেই রাগ করে ওই বাইরে শুয়ে থাকি। আজ কিন্তু ওসব একদম চলবে না। ছেলে বউয়ের জন্য আমি নতুন করে ঘর তুলেছি, আর নতুন খাট বিছানা সব কিনেছি, আর সেই ঘরে তোদের আজ পুরো সজ্জা হবে। তোদের ঘরে ঢুকিয়ে আমি একেবারে বাড়ি থেকে তালা বন্ধ করে দেব। মানদা, আমাদের বৌমায়ের সব ভালো, কিন্তু হাতে শাখা স্মৃতিতে সিঁদুর নেই কেন? আপনাদের আর্টিস্ট ছেলে ওসব একদম পছন্দ করে না বাবা। রোজ কিনে দিতে বলি, কিন্তু কিছুতেই কিনে দেয় না। এই বাড়িতে ওই সব আর আনকালচার চলবে না, তাই তো আমি নিজের হাতে সব কিনে নিয়ে এসেছি। আয় আয় বলছি, আর আমি তোকে সিঁদুর পরিয়ে দেব। কিন্তু মা, কোনো কথা নয়, আয় আমার সামনে সামনে আয়। সিঁদুর নয় তো রঙের খেলা, নয় শুধু অভিনয়। উদাস, এই বৌমাকে নতুন ঘরে নিয়ে যাওয়া, আমি রান্না খাওয়ার দিকটা দেখে এসো এসো গো এসো। আমি রান্নাঘরে গিয়ে কি করব? তার চেয়ে এদের সঙ্গে বরং গল্পই করি। বেআক্কেলের বুড়োর কথা শুনছো? বলি আজ ওদের ফুলো সজ্জে, আর তুমি তার মাঝখানে ঢপের চপ হয়ে দাঁড়িয়ে থাকবে। বলি চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। শাসন করছে দেখ, মাঝে মাঝে সালা মনে হয় এটা আমার বউ না বড় মাসি। এটা তুমি কি করবে? মেয়ে মানুষ হয়ে এভাবে মিথ্যের সিঁদুরটা মাথায় তুলতে তোমার এতটুকু বাধলো না? আমি মেয়ে মানুষ নই বাবু, আমি বাইজি। আমাদের এরকম অনেক সিঁদুর পড়তে হয়, আবার অনেক সিঁদুর মুছতেও হয়। তাই দুটো মানুষের আন্তরিক আগ্রহে আমি বাধা দিতে পারলাম না। তাছাড়া আমি যে তোমার বউ নই সেটা জানাজানি হয়ে গেলেও আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু এদের চোখে তুমি যে চরিত্রহীন হয়ে পড়বে। আহা, আমার কথা কত ভাবছো তোমরা? ইউসুফ বলেছিল রাত পোহালেই তোমাকে নিয়ে যাবে, অথচ আজ 2 দিন পার হয়ে গেল, তার কোনো পাত্তাই নেই। তাতে তো তোমার শান্তি হয়েছে। জল জানতে একটা ফকটে বউ পেয়ে গেছো। ভদ্রতা করে 2 রাত্রি নয় বাইরে ছিলে, আজ তো ঘরের বাইরে দিয়ে তালা বন্ধ থাকবে। তাহলে ওই বন্ধ ঘরে আমি কিন্তু গলায় দড়ি দেব। তাই নাকি?
আছে ঠিক আছে, আমি তো ঘরেই থাকবো, তাই ঘরে কি কি হয় সেটা আমি হারে হারে টের পাবো। এই এই মেয়েটা, তুমি ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দাও তো, আমি এখান থেকে বাইরে চলে যাব। না, আজ তুমি ঘরেই থাকবেন, আমি বাইরে শোবো। না, তা কি করে হয়? যত শত্রুতাই করি না কেন, তুমি তো আমার অতিথি। তবু ওই ফুল দিয়ে সাজানো নতুন ঘরে আমি যে কিছুতেই থাকতে পারবো না গো। মার বাবা কত আশা নিয়ে তাদের ছেলে আর ওই বউয়ের জন্য নতুন ঘর সাজিয়েছে, নতুন খাট বিছানা পেতেছে। এই নোংরা শরীর নিয়ে ওই বিছানায় যে আমি কিছুতেই শুতে পারবো না। ওটা যে তোমার ওই ঘরের বউয়ের জায়গা গো। বাইজি হয়ে আমি কি করে সেই জায়গাটা দখল করব? তার চেয়ে আমি বরং এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, সেই ভালো, কিন্তু কিন্তু এত রাত্রে তুমি যাবে কোথায়? কোথা থেকে এসেছি, কোথায় যাব, এসব আমাদের কিছুই ঠিক থাকে না। তাই আজ আর ভেবে কি লাভ বলো? হ্যাঁ, তাহলে চলো, আমি তোমাকে ট্রেনে পৌঁছে দিচ্ছি। একটু দাঁড়াও। কি তোমাকে আটকে দিলে কেন? আমাদের নিয়ে সবাই ফুর্তি করে, মজা লোটে। জীবনে এই প্রথমবার একটা পুরুষ দেখলাম যে সুযোগ পেয়েও আমার গায়ে স্পর্শ করেনি। দুদিনের এই নকল সংসার থেকে আমি যে সম্মান নিয়ে গেলাম, তা আমার চিরদিনের সম্পদ হয়ে থাকবে গো, তা আমার চিরদিনের সম্পদ হয়ে থাকবে। তুমি হাসছো? ভাবছি তোমার জীবনের সঙ্গে আমার জীবনের কি অদ্ভুত মিল। তোমাকে কণ্ঠসংগীত বিক্রি করতে হয় আর আমি শিল্প বিক্রি করি। যখন এই ছবিগুলো সাজিয়ে নিয়ে বসে কেউ মুগ্ধ হয়ে দেখে, কেউ বা তাচ্ছিল্যের হাসি হেসে মুখ ফিরে নিয়ে যায়, কেউ পয়সা দিয়ে কেনে, কেউ বা চোখে দেখেই মন ভরায়। তবু তবু প্রতিদিন আমাকে সেগুলোকে সাজিয়ে বসে পাঁচজনের সামনে গিয়ে দাঁড়াতে হয়। আচ্ছা, তোমার মা বাবা ওরা সব কোথায়? মা ছেলেবেলাতেই মারা গেছেন। আমার বাবা ছিলেন একজন পটুয়া, পটির ছবি এঁকে গ্রামে গঞ্জের মেলায় গান শুনিয়ে বেড়াতেন। কিন্তু যখন থেকে ভিডিও আর ফাংশনের জোয়ার এলো, আমার বাবার পটের গান আর কেউ শুনলো না গো। একদিন সমস্ত পটের ছবিকে বুকে আঁকতে ধরে বাবা ওই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলে। চুপ করো উদাস, চুপ করো। যাওয়ার সময় আমার মনটাকে তুমি ব্যথায় ভরিয়ে দিও না উদাস। কেন কেন এমন হয় চম্পা? এ পৃথিবীর লক্ষ কোটি মানুষ তো সুখে ঘর সংসার করছে, তবু কেন আমার বাবাকে জীবনের কাছে হার মানতে হলো? কেন তোমাকে আত্মপরিচয় হারিয়ে বাইজি হতে হয়? এ কেমন উত্তর? যিনি পৃথিবীতে পাঠিয়েছেন সেই ভগবানই তো চোখে জল দিয়ে আমাদের হাসবেন। সেই পথেই যে আমাদের এগিয়ে যেতে হবে। না না চম্পা, বাড়ির বাইরে তুমি কিছুতেই বেরোতে পারবে না। এই যে বিচ্ছু, কোথায় ইউসুফ, কোথায়? সে কেন আমাকে এতদিন এখানে রেখে ফেলে পালিয়েছিল? এইসব তো সেই রাতে পুলিশের হাতে ধরা পড়েছে। হয়ে গেল শালা, এই উদাসের কি কপাল মাইরি। এই যে ভাই, তুমি যখন এসেছো তখন দয়া করে তুমি এই ওকে নিয়ে যাও। পাগল নাকি? শালা ওস্তাদের মানের হাত দিয়ে আমি ছুরি খাবো নাকি? ওস্তাদ যতদিন না খারাপ হচ্ছে ততদিনও এখানে থাকবে। আরে কি আশ্চর্য, ইউসুফ যদি 2 বছর পর ছাড়া পায় ততদিন কি আমাকেই গাড় পড়ে থাকতে হবে? ওস্তাদকে পুলিশ বেশি দিন আটকে রাখতে পারবে না। 10 দিনের মধ্যে
সে নিশ্চয় জামিন পেয়ে যাবে। তাহলে আমি আজই এখান থেকে পালিয়ে যাব। যে আমায় আশ্রয় দিয়েছে তাকে তুমি হুমকি দিয়ে কথা বলো কোন সাহসে? কিছু করার নেই চম্পা। রাতের 24 ঘন্টা আমি বাড়ির উপর নজর রাখবো। তাহলে বাইরে গিয়ে যা খুশি তাই করো। তোমাকে এখানে কেউ দেখে ফেলে আমাদের যে মুশকিল হয়ে যাবে। আরে বাবা, তুই আজ এরকম কথা বলছিস কেন রে? বাবা, নতুন সাজগোজ, নতুন বইয়ের মতো ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছিস। এই ঘোমটায় তুমি হাত দেবে না। আমি এখন আর চম্পা বাই নই। এই ঘোমটার নিচেই আছে এক পবিত্র গৃহবধূর ছোঁয়া। গৃহবধূ? আরে গৃহবধূ? আরে বাজিরা কোনদিন গৃহবধূ হয় না রে। বাজারের বউ হয়ে সারা জীবন কাটাতে হয়। তাই বলছে এখানে বসে কোনো ফালতু স্বপ্ন দেখিস না। তুমি কি এখান থেকে যাবে কিনা আমি জানতে চাই। যদি এখান থেকে পালিয়ে যায় তাহলে কিন্তু তোমাকে জান দিতে হবে। এই মেয়েটা যখন তোমার জীবন কাটে তাকে তুমি পাহারা দিয়ে রাখতে পারলে তোমার জানটা বেঁচে রইবে। দেখেছো, যতবার আমি সোজা পথে হাঁটতে যাই ভাগ্য আমার পথটাকে ঠিক গোলক ধাঁধায় হারিয়ে দেয়। নইলে কেন এই সুখ ধরা পড়বে? কেন তোমার সঙ্গে আমাকে অভিনয় করে যেতে হবে? বলি ভগবানের কি কোনো বিচার নেই? নেই, বিচার নেই। এই দুনিয়ায় সুখের পাল্লাটা যখন ভারী হয়ে যায় তখন দুঃখের পাল্লায় তোলার জন্য ভগবানেদের পকেটে আমাদের মতো কিছু পুতুল পড়ে থাকে। তাই তো হেসে গেলে নেচে গেয়ে এই ভগবানের অবিচারটাকে অস্বীকার করে এসো, আজ তুমিও আমার হাতে হাত রেখে কি হচ্ছে কি চম্পা? একটু বসো, চলে যেও না। একটু বসো, চলে যেও না, যেও না, চলে যেও না। একটু বসো, চলে যেও না, চলে যেও না। চলে গেলে
গেলে এ মধুরাত ফিরে পাবে না। উদাস, এই চোটটা যদি তুমি আমায় 10 বছর আগে মারতে, তাহলে হয়তো আমি নতুন করে জীবনটাকে শুরু করার চেষ্টা করতাম। কিন্তু আজ যে আমার ফিরে আসার আর কোনো উপায় নেই। তবু আমার চৈতন্যটাকে জাগাও উদাস। আমায় তুমি আরো বাড়ো, আমায় তুমি আরো বাড়ো বাড়ো বাড়ো। তোমাকে শাসন করার কোনো যোগ্যতা আমার নেই। যার কোনো ছবি বাজারে বিক্রি হয় না, যে ঘর ভাড়া দিতে পারে না, তোমার মতো একটা মানুষকে আশ্রয় দিতে পারে না, সেও কি একটা মানুষ? তুমি তো সত্যি একটা মানুষ। দেখো, একদিন তুমি অনেক বড় হবে। তোমার সারা দুনিয়া জুড়ে তখন তোমার ছবি বিক্রি হবে। দেখে নিও, তুমি হারবে না উদাস। তোমাকে যে অনেক বড় হতে হবে, তোমায় যে অনেক বড় হতে হবে উদাস। তুমি বড় হবেই। বলো, আমার ছবি তুমি কথা দাও। জিতবই, জিততে আমাকে হবে। সুভাষের সাথে উর্মিলার বিয়ে হয়ে গেছে, আজ ওদের ফুলসজ্জা। আর এটাই হবে ওই মামার কণ্ঠক সজ্জা। এইবার জাল গুটিয়ে আমাকে শেষ কিস্তির চালটা দিতে হবে। মহিম যদি ঠিক মতো তাল না ফেলে, তোমার সমস্ত পাকা খুঁটিগুলি এই যে মরে যাবে। আরে তুমি তো ঠিক মতো খেলবে মহিম, কারণ তুমি শুধু এ খেলার খেলোয়াড় নও, তুমি আমার পার্টনার। আরে ফালতু চুক্তি কেন দিচ্ছ বাবু? তুমি মাল কামাবে, আমাকে মজুরি দিবে। এসব ভড়কিবাজি বলে আর কি লাভ? আরে ভড়কি নয় মহিম, ভড়কি নয়। তোমাকে দেখে আমি প্রথম থেকে ঠিক করে ফেলেছি, আমি যা কিছু করব সব তোমাকে। এই বাবু, এই সব মিষ্টি কথা টোপ খাইয়ে কাজ হাসিল করার পর তুমি আমাকে পুলিশের হাতে তুলে দেবে না তো? পাগলা রে, মানুষ চিনলি না? আমি ধর্মপ্রাণ মানুষ। সত্যি ছাড়া আমি মিথ্যে কথা বলি না। আমার ওই সম্পত্তিটার আর কারখানাটা হাতে এসে গেলে আমি তোমাকে তার ম্যানেজার করব মহি। তোমার কথাগুলো বিশ্বাস করতে বড় স্বাদ হয় বাবু, কিন্তু এই ভাঙা ঘরে বাস করে রাজপ্রাসাদের স্বপ্ন দেখতে বড় ভয় করে। ভয়? কোনো ভয় নেই মহি। আমরা দুজনে যদি হাতে হাত রেখে কাজ করি, তাহলে গোটা দুনিয়াটাকেই তুমি পকেটে পুরতে পারবে। গোটা দুনিয়ায় এত লোক থাকতে তুমি আমাকেই কেন ম্যানেজার করতে চাইছো বলতে পারো? আরে তোমাকে যে আমি ভীষণ ভালোবাসি মহি। তোমাকে দেখলেই না আমার ওই ছোট ভাইটার কথা মনে পড়ে। ভাই? তোমার আবার ভাই আছে নাকি? আরে ছিল ছিল। ভাইটা আমার ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতো একদিন একদিন ইঞ্জিনিয়ার হয়ে সে একটা বড় কারখানার ম্যানেজার হবে মহি। কিন্তু কিন্তু নিয়তির নিষ্ঠুর খেলা সেই ভাইটা একদিন কলেরা হয়ে আবার কোলে মাথা রেখে মরে গেল। তাই তোমাকে ম্যানেজার করে আমি আমার ছোট ভাইটার মুখ আত্মাটাকে একটু শান্তি দিতে চাই মহি। জানি জানি জানি, এসব তোমার ভড়কি মারা কথা। তবু আমাদের মতো মানুষের মনটা বড় নরম বাবু। একটু এই ভালোবাসার কথা শুনলেই না নেড়ি কুত্তার মতো সেদিকে ছুটতে থাকে। আরে
কুত্তা নয় মহিম, কুত্তা নয়, তুমি আমার খুনের ভাই। আচ্ছা শুনো, এই টাকাটা রাখো, এই টাকাটা রাখো। আর ওই শালা মামার ওষুধের ডোজটা না ডাবল করে দাও। 1 মাসের মধ্যেই শালা ওই শুয়োরের বাচ্চাটাকে খতম করা চায়। কে ওখানে? আমি স্যার, আমি। ভয় পাবেন না, আপনাদের কোনো কথা আমি শুনিনি আর টাকা দিতেও দেখিনি। এই বউ ভাতে ভোজকে একটা ঢেকুর তুললাম। তাহলে উকিল বাবু মনে হচ্ছে বেশ ভরপেটেই খেয়েছেন। না না, উনি এই বয়সে পেটে জায়গা রেখেই খেতে হয়। বলি এই গোটা 20 ফুলকো ফুলকো লুচি, বলি কেজি খানেক মাংস আর 32টা রসগোল্লা এত সব পিন্ডের দোকানে। আরে এত সব খাওয়ার পরও আপনার পেটে খালি জায়গা আছে? এই উকিলের পেট ভরানো এত সহজ না। বলি 105 টাকা দিন তো। কিসের টাকা? এখনো তো পাওয়ার অফ অ্যাটর্নির কোনো কাগজপত্র হাতে পেলাম না। এই টাকাটা অন্য কারণে চাইছি। ওই যে একটু আগে আমি কিছু দেখিনি, কিচ্ছু শুনিনি, তার এটা মজুরি স্যার। আপনি দেখছি একটা শালা যন্ত্র মাল আছে। এই নিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এবার তোমরা দুজনে মিলে ওই যমরাজের ম্যানেজারি করো, আর আমিও চললাম। আমার পাওয়ার অফ অ্যাটর্নির কি হলো? এই কাগজপত্র সব রেডি হয়ে গেছে স্যার। ওই রেজিস্ট্রি অফিস বন্ধ বলে ম্যাজিস্ট্রেট সাহেবের সই হয়নি। কেন আবার অফিস বন্ধ কেন? এই তো সেদিন পুজোর ছুটি গেল। আজকে এবার আমরা উকিল বাবুরা সব স্ট্রাইক করেছি। স্ট্রাইক করেছো কেন? তোমাদের আবার কিসের স্ট্রাইক? ওই আমাদের ভোট তোলায় এক উকিলের মাথা আগে হেগে দিয়েছে, কি দুর্গন্ধ বাবারে বাবা। তাই আমরা স্ট্রাইক করেছি। বলি সরকারকে পাকা সেরেস্তা বাড়ি তুলে দিতে হবে, না হলে এই জেলা সব কাককে খাটায়। এই সামান্য কারণে স্ট্রাইক করেছো? হাজার হাজার মানুষের কত অসুবিধা হবে সে কথা ভাবলে না? তাই বলে অন্যায়কে তো মেনে নেওয়া যায় না স্যার। বলি স্ট্রাইক করাটা আমাদের গণতান্ত্রিক অধিকার। এই বাংলাদেশে আমাদের স্ট্রাইক মানে স্ট্রাইক মাইকি জয়, স্ট্রাইক মাইকি। আশ্চর্য, এরা সবাই মিলে দেখছে আমার পাগল করে দেবে। এই যে মহিম, কি ওষুধ আমাকে খাওয়ালে তখন থেকে মাথাটা যেন ঘুরছে। আমি তো আপনাকে ঠিক ওষুধই খাইয়েছি স্যার। ওরা কোনো চিন্তা করবেন না স্যার, আসলে বিয়ের বাড়ি কাজের চাপে আপনার প্রেশারটা একটু বেড়ে গেছে। আপনি ভেতরে আসুন, আপনাকে একটা ঘুমের ওষুধ খাইয়ে দিচ্ছি, তাহলেই নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। গভীর ঘুম। কবে যে একটু শান্তিতে ঘুমোতে পারবো কে জানে। এই তোমার হাতে সবকিছু দায়িত্ব তুলে দিলে পারলে আমি নিশ্চিন্তে হতাম। হ্যাঁ বাবা, কিশোরদা দায়িত্ব পেয়ে গেলে আমরা সবাই সারা জীবনের মতো নিশ্চিন্ত হতে পারতাম। পাগলা রে, মানুষ চিনলে না। এই মামা বাবুর জন্য যদি আমি জীবন দিতে পারি
তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তুমি ধন্য কিশোরদা, তুমি ধন্য। তুমি দায়িত্ব নিয়েছিলে বলেই আমাদের বিয়েটা নির্বিঘ্নে শেষ হয়েছে। কিন্তু তোমার বাবা মা কিংবা অধিকার কোনো আত্মীয় স্বজন আসেনি, তাই না? না না, আমি কাউকে খবর দিই। শুধু বাবা মাকে একটা কার্ড পাঠিয়েছিলাম। বাহ, এ তো ইঞ্জিনিয়ার ছেলের উপযুক্ত কাজেই করেছো দেখছি। গ্যাস বেলুনকে আকাশে উড়াতে হলে প্রথমেই তো তার সুতোটা ছিঁড়ে ফেলতে হয়। তার মানে তুমি কি বলতে চাও দেবু? এই জীবনের হাই রোডে গাড়ি ছুটাতে হলে এই বিয়ের চেক পোস্টে বাবা মাকে নামিয়ে দেওয়া উচিত, তাই না? দেব, যে মানুষটা তোমার বাবার গালে চড় মেরেছে তার হয়ে ওকালতি করাটা তোমার সাজে না। ইস, এখনো বোধহয় সেই দাগটা রয়ে গেছে। বাইরেটা না থাকলেও ভেতরের চালাটা এখনো মুছে যায়নি। তবে যদি ফার্স্ট ক্লাস মানুষটার সৎ সাহস থাকতো তাহলে নিশ্চয়ই ছেলের বিয়েতে নেমন্তন্ন খেতে আসতো। মাধাই মণ্ডলের সেই সৎ সাহস নেই বলেই তো আমি আপনাদের নিমন্ত্রণ রক্ষা করতে এসেছি স্যার। নমস্কার। আমাদের বাড়ি ভাড়াটা হয়ে তুই কোন সাহসে এই বাড়িতে আসিস? কেন? আমি তো কার্ডটা সঙ্গে নিয়েই এসেছি। তোমাদের দারোয়ান এটা দেখে তবেই আমাকে ভেতরে ঢুকতে দিয়েছে। ওই কার্ডটা তো আমি সুবলের হাত দিয়ে পাঠিয়েছিলাম। বাইরের মানুষকে দিয়ে কার্ড পাঠিয়েছে নেমন্তন্ন করা হয়, বাইরের মানুষই তো সেটা রক্ষা করতে আসে সুভাষদা। এটা যদি ভদ্রলোকের বাড়ি হয় তাহলে আমার আদর আপ্যায়নের কোনো ত্রুটি হবে না। বলুন স্যার, চা, কফি না ঠান্ডা শরবত কি দিয়ে ভদ্রতা শুরু করবেন? মানুষ চিনলি না, তোমার জন্য এ বাড়িতে ঘাড় ধাক্কা খাওয়ার ব্যবস্থা। রাজেন্দর, রাজেন্দর! না না না, রাজেন্দরকে ডাকার আগে একটু ভালো করে ভেবে দেখো। আমার হাতের এই কার্ডটার নিচে কিন্তু নিমন্ত্রণ কর্তা হিসাবে পরিতোষ বাবুর নামটা লেখা আছে। তাই নিজের নামের ইজ্জত রাখতে হলে ওনাকেই কিন্তু গলবস্ত্র হয়ে আমাকে ভেতরে নিয়ে যেতে হবে। কি বললে তুমি? উনি তো ঠিকই বলেছেন বাবা। ওনাকে যদি চলে যেতে হয় তাহলে তোমার নিজের ছাপানো নামের মুখের উপরে নিজেকে থুতু ফেলতে হবে। যা ইচ্ছে যত খুশি পেট ভরে খেয়ে নাও। কি স্যার, আপনি এত বড় মানুষ অথচ এমন ভাবে কথা বলছেন যেন ভিখিরিকে ভিক্ষে দিচ্ছেন। তোমার সঙ্গে আর কিভাবে কথা বলবো? কার সঙ্গে কথা বলছেন সেটা কিন্তু বড় কথা নয় স্যার। বড় কথা হলো কথাটা কে বলছে, কারণ আপনার ব্যবহারটাই তো আপনার একমাত্র পরিচয়। যাকে নাও সুভাষদা, তোমার বিয়ের উপহারটা রাখো। আরে ছি 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 ছি, শুনেছি তুমি দুবেলা দুমুঠো খেতে পাও, তবু পয়সা খরচ করে উপহার কিনে আনতে গেলে? আমি খেতে না পেলেও কিন্তু আপনার মতো মামার ঘাড়ে বসে খাই না, আর ওটার জন্য আমার একটা পয়সাও খরচ হয় না। বাড়িতে রং তুলি আর কাগজ ছিল, তাই দিয়ে একটা ছবি এঁকে দিয়েছি। কি ছবি এঁকেছিস? একই, এ তো আমার বাবা মায়ের ছবি। হ্যাঁ, বিয়ের রাত্রে একজন ঘর জামাইয়ের জন্য এর চেয়ে আর ভালো উপহার কি হতে পারে সুভাষদা? ওর উপহার আর আমি আস্তা করে ছুড়ে ফেলেছি। চমৎকার! জীবনের মণ্ডপ থেকে তুমি তো ওই মানুষগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছো, এবার তাদের ছবিগুলোকে ওই আস্থা করে ছুঁড়ে ফেলে দিতে চাইছো? ওই মানুষগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে ওই দেবতাদের সঙ্গে যে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাই আস্থা করে নয়, আমার এই আঁচল পেতে আমি ওদের ভিক্ষে নেব। দাও দাও সুভাষ, দিয়ে দাও সুভাষ। নিজে পুজোর মন্ত্র না জানলে লোকে পুরোহিত থেকে পুজো করায়, আর উর্মিলাই সব পুজোর দায়িত্ব তুলে নিয়ে আমাদের সবার মুখ রাখুক। উর্মিলা, আমার বাড়ির দেওয়ালে ওই সব অসভ্যদের ছবি থাকতে পারে না। দেয়ালে নয় বাবা,
আমার ঠাকুরের আসনের সবার উপরে ওই সত্যের ছবি থাকবে। তুমি কাকে কি বলছো? নিজের জন্মদাতা বাবার বদলে? জন্মদাতা বাবার কাছে মেয়েরা মাত্র 20-25 বছরের জন্যই থাকে, আর বাকি জীবনটা তারা যাদের আশ্রয়ে থাকে সেই শ্বশুর শাশুড়ি, তারা কিন্তু মেয়েরা বাবা মা বলে ডাকে। এই বদলানোটাই এই দেশের মেয়েদের নারীর ধর্ম। তাহলে সেই জীবন্ত মানুষগুলোকে ফেলে রেখে তাদের ছবিটাকে পুজো করে আপনি কোন ধর্ম পালন করতে চান? বিশ্বাস করুন, বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত আমি জানতাম না যে তুমি বাড়ি ছেড়ে চলে এসেছো। যখন জেনেছি তখন বাইরের অতিথিদের সামনে আমাদের মান সম্মান বাঁচানোর জন্য আমি বাধ্য হয়েছিলাম ওই বিয়ে করতে। আগে জানলে আমি নিজে এ বিয়ে করতাম না। কোন ভরসায় আপনার এই কথাগুলো বিশ্বাস করব বলতে পারেন? আমি বলছি ভাই, বিশ্বাস করো, সুভাষ নিজের থেকে তার মিথ্যে পরিচয় দিয়েছিল। আজ উর্মিলা মিথ্যে পরিচয় শিকার হয়েছে। তবুও যদি বিশ্বাস না হয় তাহলে শুনে রাখুন, যতদিন না আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ না নেব, ততদিন আমাদের ফুলসজ্জা হবে না। তুমি কি বলছো উর্মিলা? তোমার বাবা কোনোদিন এই মাথায় মণ্ডলে বাড়িতে তোমায় যেতে দেবে না। সেই ক্ষেত্রে তোমার মা বাবা এ বাড়িতে এসে যদি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে, তবেই আমি আমার স্বামীর সংসার করব। না মা না, এই সিঁদুরের সম্পর্কটাকে তুই অস্বীকার করিস না। বিয়ে যখন হয়েই গেছে, তখন বাইরের মানুষ আমাদের স্বামী স্ত্রী বলেই জানবে, কিন্তু আমাদের ফুলসজ্জার ঘরটা আজীবনের জন্য তালাবদ্ধই থাকবে। এইসব কি পাগলের মতো বলছো? উর্মিলাকে নিয়ে তোমরা এতদিন অনেক খেলাই খেলেছো, এবার আমার জীবনের খেলা আমি নিজেই খেলবো। মাই ডিয়ার হাজবেন্ড, গুড বাই। গাছে তুমি ঠিকই উঠেছিলে সুভাষদা, বৌদি তোমার পায়ের তলা থেকে বইটা কেড়ে নিয়ে গেল। চলি খেয়ে গেলেন না ভাই? না না দাদা, আমি যে গরিব মানুষ, তাই ওই লঙ্গর খানার খিচুড়ি খেয়ে যে আনন্দ পাই, এই বড় লোকের বিরিয়ানিতে তার চারানাও পাই না। কারণ আমি যে সত্যিকারের মানুষ হয়ে থাকতে চাই দাদা, সত্যিকারের মানুষ। কিন্তু এখন কি হবে বাবা? আমি পাঁচজনের সামনে মুখ দেখাবো কেমন করে? কিচ্ছু অসুবিধা হবে না, ওই কালী মাখা পড়া মুখটাই তো হনুমানের পরিচয়। এখন থেকে তুমি তোমার নিজের পরিচয় নিয়ে এই নকল সমাজের মুখ উজ্জ্বল করবে। কে কি ভাববে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি কিন্তু কিছুতেই আমার মেয়েকে ওদের বাড়ি যেতে দেব না। তাহলে সুভাষ বড় উর্মিলাকে ও বাড়িতে পাঠা। উর্মিলা হাতে পায়ে ধরে ম্যানেজ করে ওর বাবা মাকে এ বাড়িতে নিয়ে আসো। যে মানুষটা আমাকে এত বড় অপমান করলো, সে এখানে এসে আমারই বুকের উপরে বসে থাকবে? আরে এখানে না আনলে ওদের ওই শয়তানির শোধটা তুলবেন কি করে? আরে ভিটে ছাড়া করতে গেলেও তো একটা সাদা কাগজে সই করিয়ে নিতে হবে। সই করলেই জমি দখল করা যায় না, দলিলটা চাই। দলিল দলিল আমার কাছে আছে বাবা। বাড়ি ছেড়ে আসার সময় ওটা আমি সঙ্গে নিয়ে এসেছি। আর তুমি না বলো না মামা, তোমার ওই অপমানের শোধ তুলতে না পারলে আমি যে নিশ্চিন্তে ঘুমোতে পারছি না মামা।
কষ্টের কথাটা ভেবে তুমি রাজি হয়ে যাও মামা, তোমার সেবা করতে দাও। তোমাকে না বলার সাধ্যটা আমার নেই কিশোর। তুমি আমার আশা, ভরসা, ভবিষ্যৎ। নিজের ছেলে মেয়েরা যখন পর হয়ে গেল, তখন তুমি কি দিয়ে আমাকে এত আপন করলে কিশোর? কি দিয়ে আমাকে বশ করলে? আমার তো আর কিছু নেই মামা, শুধু আছে তোমার প্রতি ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসা। তা ভক্তি আর ভালোবাসার স্বর্গ ছেড়ে আমি কেমন করে যাব? নরকে যখন জন্ম নিয়েছিলাম, তখন কেন ভগবান আমাকে দুদিনের সংসার স্বর্গের লোভ দেখালো, যেখানে এক যাযাবরী কেন এনে দিলে সংসার সুখে? তাহলে তোমার মনেও সংসারের স্বপ্নটা জেগে আছে চম্পা ভাই? কে কে আপনি এখানে? আপনি এখানে এসে কি করছেন? আমার এই নতুন ঠিকানাটা আপনি জানলেন কি করে? দুদিন আগে আমি বিচ্ছুকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছিলাম, তখন থেকে আমি শিকারের আশায় এই চারপাশে ঘুরছি। আপনি বিশ্বাস করুন, পুলিশের তারা খেয়ে এসেও বাবাকে এই বাড়িতে রেখে গেছে, কিন্তু এরা সবাই আমাকে ভাড়াটে বউ বলে ভুল প্রমাণ করেছে। আর সেই ভুলের সুযোগ নিয়ে তুমিও স্মৃতিতে সিঁদুর দিয়ে ঘরের বউ সেজে সবাইকে ঠকাচ্ছ। না, আমি কাউকে ঠকাইনি, আর আমি ওদের এই ভালোবাসার জালে জড়িয়ে গেছি। কিন্তু তুমি যে বাইজির মেয়ে, এটা কি করে ভুলে গেলে চম্পা? বাইজির মেয়ে বলেই তো ঘর, সংসার আর ভালোবাসার জন্য জীবনটা মরুভূমির মতো ছটফট করছিল। আমার এই কাছের স্বর্গটাকে দোহাই আপনি ভেঙে দেবেন না। আপনি দয়া করে এই বাড়ি থেকে চলে যান। তা কি করে হয়? এত বড় জোর চুরির কথাটা জেনেও যদি আমি চুপ করে থাকি, তাহলে যে আমার নরকও জায়গা হবে না। না 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 বেচাদা, না, আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, সমাজের ওই আস্থা করে পড়ে থাকা এই নোংরা মেয়েটার তো কোনো সম্মান নেই, কিন্তু চরিত্রহীন লম্পট বলে এই ভাড়াটে ছেলেটাকে মাথা নিচু করে যেতে দেবেন না। তাহলে আমার মুখ বন্ধ করার জন্য যে আমাকে মজুরি দিতে হবে চম্পা। বিশ্বাস করুন, আমার কাছে কোনো নগদ টাকা নেই। কেন, এই গা ভর্তি গয়নাগুলো তো আছে। এগুলো তো নকল গয়না, মাত্র একটাই সোনার আংটি ছিল, একটু আগেই আমি গফুর চাচার হাত দিয়ে সেটা বিক্রি করতে পাঠিয়েছি। তাহলে ভেতরে গিয়ে দেখি, খবরটা ফাঁস করে কারো কাছ থেকে কিছু পাওয়া যায় কিনা। খবরদার, খবরদার বেচাদা, ভেতরে যাওয়ার আগে আমি কিন্তু তোমার গলাটা টিপে ধরবো। যদি বাঁচতে চাও তাহলে বাড়ি থেকে চলে যাও। কি হয়েছে বৌমা? এই লোকটা কে? কি করেছো তোমার? আমি বলছি, আপনাদের বৌমার আসল পরিচয়টা হলো। বেচাদা, আমি কিন্তু আর একদিন আসবো চম্পা। এই বেচাদা হলো ওর মাসতুতো ভাই। আমি বড় আরেকদিন আসবো চম্পা। সেদিন যদি আমাকে খালি হাতে ফিরে যেতে হয়, তাহলে হয়তো আমাদের এই ভাই বোনের সম্পর্কটাই বদলে যেতে পারে। লোকটার হাব ভাব দেখে তো ভালো মনে কিছু হচ্ছে না। কি চাও? কেন সে এসেছিল এখানে? ও আমার শত্রু। অন্ধকার অতীত থেকে উঠে আসা এক সর্বনাশা ঝড়, যার বর্তমানটা এত সুন্দর। তার অতীত তো অন্ধকার থাকতে পারে না বৌমা। পারে গফুর চাচা, তাই তো আমি অন্ধ অতীতের চোরাবালিতে দাঁড়িয়ে
তৈরি করতে ঘরে চলেছি। স্বর্গ তো আমাদের বুকে বৌমা, স্বর্গ আমাদের বুকে, জান্নাত আর জাহান্নাম সবই এই মনের ভেতর। মনের দেওয়ালে কালির দাগ না থাকলে সে মানুষ তো খাঁটি সোনা। তবু যে বাজারে সে সোনার কোনো দাম নেই চাচা।